তুমি কি মানুষ রোকসানা? জানো কত ভয় পেয়েছিলাম আমি। ছাড়ো ছাড়ো জনি, ছাড়ো আমাকে। রোকসানা, তোমরা এখানে আসবে এই কথা কি বলা যেত না? আসলে ম্যাডাম আমাকে মানা করেছিল, আর আমি ম্যাডামের কথা কি করে ফেলে দিই বলো? আর আমার কথা একবারও ভাবলে না? রোকসানা, আই লাভ ইউ। আমি তোমাকে চাই রোকসানা, প্লিজ একটু বোঝার চেষ্টা করো আমাকে। হয়েছে, চুপ করো। বুঝেছি তোমাকে। এখন যাও, ড্রয়িং রুমে বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। বলে রোকসানা জনির হাত সরিয়ে দিয়ে চলে গেল কিচেন রুমে। এদিকে ঈশান ইমা চলে গেল পুলিশ স্টেশনে। ম্যাডাম, এই আইডি কার্ড এবং ফোন আমরা অন্য জায়গা থেকে পেয়েছি, আপনি ভালো করে দেখুন। অফিসার, এটা অভির ফোন, ওর আইডি কার্ডটাও ওর। ওকে, আপনি চাইলে এগুলো নিয়ে যেতে পারেন। ঠিক আছে, কিন্তু আপনারা কবে খুনিকে খুঁজে বের করবেন? ম্যাডাম, আমরা চেষ্টা করছি, একটু ভরসা রাখুন। ওকে, আসি অফিসার। ঈশান ইমাকে নিয়ে গাড়িতে উঠে বসলো। আকাশের উদ্দেশ্য করে বলল, চলো আকাশ। আকাশ গাড়ি স্টার্ট দিল। ঈশান ইমার দিকে তাকাই, দেখে ইমা ফোন আর আইডি কার্ডের দিকে তাকিয়ে আছে। ইমা, মন খারাপ করো না। জানো ঈশান, অভির বাবা আমাকে পছন্দ করে না। কেন? না, এমনি বাধ্য। আমাকে বলতে পারো ইমা। থাক, এগুলো বিষয়ে কথা না বলি। ঈশান আর কোনো কথা বলল না। তারা চলে আসলো বাসায়। ঈশান, বাসায় আসো। না, আজ না, অন্য একদিন। ওকে। বলে গাড়ি থেকে বের হতেই দেখে জনি আসছে। জনির খুব উৎফুল্ল মনে হচ্ছে। কথা হলো? জি ম্যাডাম। ওকে ওকে, ঈশান আসি। ওকে ভাই। জনি গাড়িতে উঠে বসে এবং ঈশানের দিকে তাকাই, দেখে ঈশান আনমনে কিছু একটা ভাবছে। জনি আর কোনো কথা বলে না। তারা চলে যায় সেখান থেকে। 3 দিন পর ইসমা ঘুমিয়ে আছে। ইমা রোকসানা সকাল সকাল কেক বানিয়ে ইসমার রুমে নিয়ে আসে, কারণ আজ ইসমার জন্মদিন। ইমা ইসমাকে আস্তে আস্তে ডাকলো। ইসমা গা আড়ামুড়ো দিয়ে চোখ খুলতেই ইমা রোকসানা ইসমাকে হ্যাপি বার্থডে বলে উইশ করে। ইসমা খিলখিল করে হেসে ওঠে এবং তার মাকে জড়িয়ে ধরে। আমার সোনা মেয়েটা বড়ই হয়ে গেল, 7 বছরে পড়লো আজকে। আমার কলিজা, আমি আজকে তোমার ফেভারিট খাবার রান্না করেছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচ্ছি আম্মু। আসো মামুনি, খেতে বসো। ইসমা খাবার টেবিলে বসবে, এমন সময় দরজা কলিং বেল বেজে ওঠে। এই সময় কে আসলো? দেখো তো রোকসানা কে এসেছে। আম্মু, বন্ধু এসেছে মনে হয়, দাঁড়াও আমি দেখছি। ইসমা? বলার আগেই ইসমা উঠে চলে গেল। ইমাও ইসমার পিছে পিছে গেল। ইসমা দেখে 3 জন লোক। 2 জন লোকের মুখের সামনে গিফটের প্যাকেট ধরে আছে, আর একজন মুখের সামনে বড় টেডি বিয়ার ধরে আছে। ইমা রোকসানার দিকে তাকাই, দেখে রোকসানা মুচকি হাসছে। ইমা বুঝতে পারলো ওরা আর কেউ না, ঈশান, জনি, আকাশ। জনি, আকাশ, ঈশান একসাথে বলতে লাগে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ঈশান, জনি, আকাশ একসাথে মুখ বের করে আনন্দিত সুরে বলে, হ্যাপি বার্থডে টু ইউ ইসমা, হ্যাপি বার্থডে টু ইউ। ইসমা ঈশানকে দেখে খুব খুশি হয়। ঈশান টেডি বিয়ার রেখে ইসমাকে কোলে তুলে নেয় এবং ইসমার গালে চুমু দিয়ে বলে, হ্যাপি বার্থডে মামুনি। থ্যাংক ইউ বন্ধু। ঈশান টেডি বিয়ার ইসমার হাতে দিয়ে হেসে বলে, এটা তোমার আরেকটা বন্ধু, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। খিলখিল করে হেসে বলে। ঈশান জনির হাতে গিফটের প্যাকেটের ওপর হাত দিয়ে বলে, এগুলো সব চকোলেট, এগুলো সব তোমার। আমার খুব পছন্দ। ঈশান? ঈশান ইসমাকে নামিয়ে দিয়ে ইমার সামনে এসে বলল, রাগ করো না, শুনো, ইসমার জন্মদিন, তাই আমরা সবাই মিলে বাড়ি সাজাবো। তারপর সন্ধ্যাবেলা আমরা সবাই আমাদের প্রিন্সেসের বার্থডে সেলিব্রেট করব। খুব মজা হবে বন্ধু। আবার শোনো না মামুনি, চলো চলো সবাই কাজ শুরু করি। ওকে, আগে নাস্তা কিছু খেয়ে নাও, চলো সবাই। আসো বন্ধু, আজ আম্মু আমার পছন্দের খাবার রান্না করেছে। ইসমা ঈশানের হাত ধরে নিয়ে গেল। তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বাড়ি সাজাতে শুরু করলো। ঈশান, ইমা একসাথে কাজ করছে এবং জনি, রোকসানা, আকাশ একসাথে, আর ইসমা বসে ওদের কাজ দেখছে। জনি বেলুন ফুলাচ্ছে, রোকসানা শয়তানি করে পিন নিয়ে বেলুন ফাটিয়ে দেয়। জনি চমকে ওঠে এবং ভয় পেয়ে যায়। ইসমা দেখে জোরে জোরে হাসতে লাগে। ঈশান দেখে ইসমা খুব হাসছে। ঈশান পাশে তাকাতেই দেখে ইমাও বেলুন ফুলাচ্ছে।
ঈশানও পিন নিয়ে ইমার বেলুন ফাটিয়ে দেয়। ইমা চমকে ওঠে ঈশানের দিকে তাকায়, আর ইসমা জোরে জোরে হাসতে লাগে। ইমা এবার একটু রেগে ঈশানকে বলে, ঈশান দাঁড়াও, তোমার খবর আছে। পাশে ছিল বার্থডে ফোম। ইমা ফোম নিয়ে ঈশানের মাথায় স্প্রে করে দেয়। ইমা, জনি, আকাশ, রোকসানা সবাই জোরে জোরে হাসতে লাগে। ঈশান ইমার দিকে তাকায়। ইমাকে এমন মন খুলে হাসতে দেখে ঈশান খুব খুশি হয়। তোমার এই হাসিটা মিস করছিলাম ইমা। আমি সব সময় তোমার মুখে এই হাসিটা দেখতে চাই, সব সময় চাই। ইমা দেখে ঈশান তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ইমা একটু লজ্জা পায়। ইমা আস্তে করে সরে যায় ঈশানের কাছ থেকে। অনেক হাসাহাসি হয়েছে, সবাই কাজে মন দাও। সবাই হাসি থামিয়ে দেয় এবং কাজ করতে লাগে। ঈশান উঠে ওয়াশরুমের দিকে যেতেই ইমার সাথে ধাক্কা লাগে। ইমা পড়ে যেতে লাগলে ঈশান ইমাকে ধরে ফেলে। ইমা বড় বড় চোখ করে ঈশানের দিকে তাকায়। ঠিক আছে, হুম। ওয়াশরুমে যাচ্ছিলাম, ফোন দিয়ে তো মাথাটা। বলতেই ইমা মুখে হাত দিয়ে হাসে এবং বলে, সরি, আমি এটা করতে চাইনি। না ঠিক আছে, ওকে আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে। বিকাল। ঘর সাজানোর কাজ প্রায় শেষের দিকে। এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। জনি, দেখো তো কে। জনি উঠে যায় এবং দরজা খুলে দেখে একজন লোক পার্সেল নিয়ে আসছে। জনি এসে ঈশানের কানে কানে বলে পার্সেলের কথা। ঈশান উঠে যায়। ইমা একটু অবাক চোখে তাকায়। এই নিন টাকা। ইমা দেখে ঈশান লোকটাকে অনেকগুলো টাকা দিচ্ছে। ঈশান দরজা বন্ধ করে ঘুরতেই দেখে ইমা দাঁড়িয়ে আছে। এটা কি ঈশান? ঈশান ইমার কাছে এসে পার্সেল ইমার দিকে ধরে বলল, এটা ইসমার বার্থডে ড্রেস, আমি অর্ডার করেছিলাম। ইসমা তো ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠলে এটা ওকে পরিয়ে দিও। তুমি এগুলো কেন করছো ঈশান? কেন? রাগ করে নাই মা, তোমাকে কষ্ট দিয়ে কথা বলতে চাই না। দেখো, আজ যদি আমার জায়গায় অভি হতো তাহলে কি তুমি এই প্রশ্ন করতে পারতে? ইমা, আমি ইসমাকে নিজের মেয়ের মতো ভালোবাসি। তোমাকে তো বলেছি, ওকে হাসি খুশি দেখলে আমার খুব ভালো লাগে। আমি এগুলো ওর খুশির জন্যই করছি, ও যেন কখনো নিজেকে একা মনে না করে। ওর এত বড় দিনে ওর বাবা নেই, এটা যেন তার একেবারের জন্য মনে না হয়, তাই এগুলো করা। ইমা অবাক চোখে তাকিয়ে ঈশানের কথাগুলো শুনলো, একটা কথাও বলল না। যাও, এটা নিয়ে গিয়ে রেখে দাও। বলে ঈশান চলে গেল। ইমার চোখে পানি চলে আসে। ইসমা ঘুম থেকে উঠল, বাইরের ড্রয়িং রুমে আসতে চাই, কিন্তু ইমা মানা করে। মামুনি আগে তৈরি হয়ে নাও, তারপর যাবে। আচ্ছা। ইমা সেই পার্সেল করা বক্স খুলে ড্রেসটা বের করে। ড্রেসটা পিঙ্ক রঙের গ্রাউন্ড ফ্রক, অনেক সুন্দর। ইমা ইসমাকে ড্রেস পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। আমাকে কেমন লাগছে? একদম পরীর মতো লাগছে মামুনি। আচ্ছা চলো আমরা যাই। ইমা ইসমাকে নিয়ে বাইরে আসে, দেখে সব লাইট বন্ধ, ঘর অন্ধকার ঘুটঘুটে। আম্মু লাইট বন্ধ কেন? বলতে এই রুমের সব লাইট জ্বলে ওঠে এবং একসাথে সবাই হ্যাপি বার্থডে বলে ওঠে। ইসমা খুব খুশি হয়। ঈশান ইসমার কাছে আসে এবং ইসমাকে কোলে তুলে নেয়। মামুনি, তোমার ড্রেস পছন্দ হয়েছে? হুম, খুব সুন্দর, থ্যাংক ইউ বন্ধু। লক্ষ্মী মেয়ে। চলো মামুনি, কেক কাটবে। ইমাও আসো। ঈশান ইসমাকে কেকের সামনে নিয়ে আসে। ইসমা কেক দেখে খুব খুশি হয়। কেক ভালো লেগেছে? হুম, খুব সুন্দর। কেকটা তোমার আম্মু নিজের হাতে বানিয়েছে। ঈশান ইসমাকে দাঁড়া করিয়ে দিল। ইসমা গিয়ে তার আম্মুর হাত ধরে বলে, থ্যাংক ইউ আম্মু, কেকটা অনেক সুন্দর। ইমা ঈশানের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, অতীত। হিমা, কেকের অর্ডার দিব। ইসমার বয়সটা? তার দরকার নেই, আমি বাড়িতেই কেক বানাবো। গতকাল গিয়ে সব কিনে নিয়ে এসেছি। এর জন্য কিছুই তো করতে পারলাম না, সব তো তুমিই করলে। তাই ঠিক করেছি কেকটা আমিই বানাবো। ওকে, তোমার যেমন ইচ্ছে। বর্তমান। আম্মু, ইমা ইসমার দিকে তাকাই, চলো আমরা কেক কাটি বলে ইমার হাত ধরে নিয়ে আসে। ওকে, আমি তাহলে সবার ছবি তুলি। আম্মু আমার হাত ধরো। ইমা ইসমার হাত ধরলো। ইসমা ঈশানের দিকে তাকিয়ে বলল, বন্ধু তুমিও ধরো। ঈশান ইসমার দিকে তাকাই, বন্ধু হাত ধরো। ঈশান আলতোভাবে ইমার হাতের উপর হাত রাখে। ইমা ঈশানের দিকে তাকাই, ঈশানও ইমার দিকে তাকাই। জনি রেডি 1 2 3 বলেই ছবি ক্লিক করে। তারপর ইসমা ইমাকে ঈশানকে কেক খাইয়ে দেয়। ঈশান ইমা ইসমাকে খাইয়ে দেয়। এগুলো সব ছবি জনি খুব সুন্দর করে তোলে। তারপর সবাই খুব মজা করে আনন্দ করতে লাগে। স্যার, আমি আর জনি যাচ্ছি, আপনি আসুন।
ওকে যাও। আকাশ জনি বিদায় নিয়ে চলে গেল। ঈশান ইসমাকে কোলে নিয়ে বলল, এখন যেতে হবে আমাকে। তুমি খুব ভালো বন্ধু। তুমি একদম আমার বাবার মতো। আমাকে বাবার মতো করে আদর করো, ভালোবাসো। তুমি এত কিউট, এত ভালো একটা মেয়ে যে তোমাকে ভালো না বেশি থাকা যায়। এই কথাগুলো শুনে ইসমার মনটা খারাপ হয়ে গেল। কি হলো, তুমি মন খারাপ করলে কেন মামুনি? ঈশানের কথা শুনে ইসমা মাথা নিচু করে ধীর সুরে বলল, আমি যদি সত্যি ভালো মেয়ে হই তাহলে আমাকে দাদু কেন ভালোবাসে না? ইসমা, ইসমা ইমার দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে কান্না করতে লাগে এবং ঈশানের কোল থেকে নেমে দৌড়ে নিজের রুমে চলে যায়। ঈশান ইমার দিকে বিস্মিত চোখে তাকিয়ে বলে, কি হয়েছে? ওকে বকা দিলে কেন? কি সমস্যা ইমা? ইসমা এই কথা কেন বলল? ঈশান প্লিজ, সব কথা না শোনাই ভালো। ইমা, সেদিন গাড়িতেও তোমার শ্বশুরের কথা বলতে চেয়ে বলতে না কেন? কি সমস্যা? ইমা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এত কথা বলতে পারবো না, শুধু এইটুকু বলবো, আমার শ্বশুর মনে করে আমি স্বামীর মৃত্যুর জন্য দায়ী। আমার কারণে অভির মৃত্যু হয়েছে, আর এই মিথ্যা অপবাদ থেকে মাথা থেকে মুছতেই আমার এই শহরে আসা, বুঝেছো তুমি? তোমার শ্বশুর বাড়ি কোথায়? ইমা মাথা নিচু করে ধীর সুরে বলল, মেহেরপুর, যেই শহর 6 বছর আগে ছেড়ে দিয়েছিলাম। আর কয়দিন পর 7 বছর পুরা হবে। ইসমার জন্য আজ অনেক কিছু করলে, থ্যাংক ইউ সো মাচ ঈশান। আমি আসি ইমা। বলে ঈশান আর 1 মিনিটও দাঁড়ালো না, চলে গেল। ঈশান নিচে আসলো, আকাশ দেখে ঈশান আসছে। আকাশ গাড়ির দরজা খুলে দেয়। ঈশান গাড়িতে উঠে বসে। চলো জনি। জনি যেতে লাগে এবং আকাশকে বলে, আজ দিনটা ভালোই ছিল, তাই না আকাশ? অনেক মজা হয়েছে। আকাশ ঘাড় ঘুরিয়ে ঈশানের দিকে তাকায়। দেখে ঈশান গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে কিছু একটা ভাবছে। আকাশ জনিকে ঠেলা দিয়ে দেখলো। জনি দেখে মুখ চিপে চিপে হাসে এবং ফিসফিস করে আকাশকে বলে, স্যার, ম্যাডামের কথা ভাবছে। ঠিক। তারা চলে আসে বাসায়। আকাশ গাড়ি থেকে বের হয়ে দরজা খোলার আগেই ঈশান গাড়ির দরজা খুলে বের হয় এবং ভিতরে চলে যায়। ঈশান ভেতরে আসলে করিম ঈশানকে সালাম দিয়ে বলে, স্যার, বড় স্যার এসেছেন হল রুমে, আপনার জন্য অপেক্ষা করছেন। ঠিক আছে, আপনি যান। করিম চলে গেল। ঈশান হলরুমে যেতে দেখে তার বাবা বসে পেপার পড়ছে। জহির মাথা তুলে ঈশানের দিকে তাকাই। তুমি এখানে? কেন আসতে পারি না? না, সেটা বলিনি। বলছি যে কোনো কাজে এসেছো? না, এমনি তোমার সাথে দেখা করতে। সেদিন তোমাকে বলেছিলাম ডিনার করতে, বাসায় আসতে, কিন্তু তুমি আসোনি। আমি ব্যস্ত ছিলাম। হসপিটালটা তো হয়ে গেছে, এখন উদ্বোধন করতে হবে। তো কবে করা যায় বলো তো? তুমি তোমার সময় আগে বের করো বাবা। মানে? ছোটবেলা থেকে দেখে আসছি তোমার ব্যস্ততা। আমাকে কতটুকু সময় দিয়েছো বাবা? আমি কেমন তৈরি হয়েছি তুমি দেখেছো কখনো? মাকে পাইনি, তুমি থেকেও নেই। কোটি কোটি টাকা দিয়ে আমাকে আলিশান রেখেছো। তোমার ছেলে মানুষ হচ্ছে কিনা কখনো খোঁজ রেখেছো? বাবা, তুমি শুধু নামেই আমার বাবা, আসলে তুমি কখনো আমার বাবা হয়ে উঠতে পারোনি। তুমি জহির চৌধুরী, DW কোম্পানির চেয়ারম্যান, আর এটাই তোমার আসল পরিচয়। চলে যাও বাবা, আমার ভালো লাগছে না, চলো এখান থেকে। রেগে বলে চলে গেল ঈশান নিজের রুমে। জহির চৌধুরী একটা কথা বলল না, তার শরীর যেন রাগে ফেটে যাচ্ছিল। খবরের পেপারটা ঠাস করে রেখে দিয়ে উঠে চলে গেল। এভাবে আরো 2 মাস কেটে গেল। 2 মাস ঈশান ইমার সম্পর্কটা আগের চেয়ে আরো ভালো হয়। ঈশান ইমাকে আরো বেশি ভালোবাসতে লাগে, কিন্তু ঈশান সেটা প্রকাশ করার সাহস করতে পারে না। 2 মাস পর ইমা আজ খুব খুশি। তার পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। সার্জন হওয়ার স্বপ্ন তার পূরণ হয়েছে আজ। ইমা যে হসপিটালে চাকরি করে সেই হসপিটালের কলিগরা ইমার সার্জন হওয়াতে খুব খুশিতে ছোট একটা পার্টি রেখেছে। ইমা ঈশানকে সাথে নিয়ে যেতে চাই সেই পার্টিতে, তাই ঈশানকে কল করে। ইমা বলো। তুমি ব্যস্ত আছো? না, বলো। আজ সন্ধ্যায় একটা পার্টি আছে। কিসের পার্টি? আমার সার্জন হওয়ার উপলক্ষে আমার কলিগরা সন্ধ্যায় পার্টি রেখেছে, যাবে তুমি আমার সাথে? ওকে, যাব। তুমি তৈরি হয়ে থেকো, সন্ধ্যায় আমি তোমার বাসায় আসবো তোমাকে নিতে। ওকে। সন্ধ্যায় ঈশান চলে আসে গাড়ি নিয়ে এবং গাড়িতে বসে ইমাকে কল করে। ইমা কল কেটে দেয়। ঈশান বোঝে ইমা হয়তো আসছে। ইসমা মামুনি, আমি এখন আসি। হ্যাঁ, তুমি রোকসানা আন্টির সাথে খেলা করো। আচ্ছা আম্মু, তুমি দেখে শুনে যেও, আর তোমাকে খুব সুন্দর লাগছে। ইসমা খিলখিল করে হেসে বলে,
ইমা ইসমার গালে হাত দিয়ে আদর করে মুচকি হেসে বলে, থ্যাংক ইউ কলিজাটা। ওকে আসি রোকসানা, আসি। বলে ইমা চলে আসে নিচে। ঈশান গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে। এমন সময় ঈশান পায়ের হিলের ঠকঠক শব্দ পেয়ে ঘুরে তাকায়, দেখে ইমা আসছে। ঈশান অবাক চোখে তাকিয়ে থাকে ইমার দিকে। কি হয়েছে? ডিফারেন্ট দেখাচ্ছ। গুড ডিফারেন্ট। সিম্পল তবে সুন্দর। থ্যাংক ইউ। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। ঈশান ইমা দুজনাই গাড়িতে উঠে বসে এবং চলে যায় পার্টিতে। পার্টিতে সবাই ইমাকে অভিনন্দন জানায়, সবাই খুব মজা করে। ইমা সবার সাথে ঈশানকে পরিচয় করিয়ে দেয়। ইমার একজন কলিগ বলে ওঠে, হ্যালো, আমি সাগর। সবাই আমাকে কিন্তু ভালো করেই চিনেন। জানেন তো আমি কেমন মজার মানুষ, কিন্তু এই পার্টিটা আমার কাছে বোরিং লাগছে। তাই ভেবেছি সবাই মিলে খেললে কেমন হয়, সেই মজা হবে। আমি অলরেডি খেলা ঠিক করেছি। খেলাটার মেন জিনিস হলো স্টিক চকলেট নিয়ে। ওকে, আমি খেলার নিয়ম বলছি। খেলাটা দুজন মিলে খেলতে হয়, মানে জোড়ায় জোড়ায়। স্টিক চকলেটের দুই মাথা থেকে দুজন খেতে খেতে কাছে আসতে হবে। সব থেকে ছোট টুকরা যার হবে, যেই জুটি জিতবে তাকে এই কিং কুইনের মুকুট পরানো হবে। আরে এ তো বাচ্চাদের মুকুট। তাতে কি, দেখো কত সুন্দর মুকুট দুইটা। আচ্ছা, আমি জুটি ঠিক করে দেব। সাগর 5টা জুটি ঠিক করলো এবং ইমা ঈশান একসাথে খেলবে সেটাও বলল। ইমা ঈশানের দিকে তাকাই, ঈশান ইমার দিকে। না, তা তো চলবে না। তোমার জন্য এই পার্টি, আর তুমি খেলবে না, এটা তো হবে না। এটা হবে না ইমা, খেলতে হবে। আমরা কিছু জানি না। ঠিক আছে ঠিক আছে। এই তো ভালো মেয়ে। ওকে, খেলার নিয়ম তো বলেছি, এখন আসল কথা বলি। চকলেট স্টিকটা মাঝখান থেকে ভেঙে গেলে সেই জুটিকে বাতিল করে দেওয়া হবে। তারপর নিজের পার্টনারকে টাচ করা যাবে না। টাচ করলে খেলা থেকে বাতিল। ওকে, সবাই তৈরি হয়ে নিন, চলে আসুন সামনে। সবাই জোড়ায় জোড়ায় দাঁড়া হয়। ঈশান ইমাও দাঁড়া হয়। সাগর সবাইকে একটা করে স্টিক চকলেট দেয়। সবাই স্টিক চকলেটের দুই পাশে দুইজন মুখ নিয়ে সামনাসামনি দাঁড়ায়। সাগর স্টার্ট বললেই সবাই চকলেট খেতে খেতে কাছে আসতে লাগে। ঈশান ইমার চোখের দিকে তাকিয়ে আছে। ইমাও ঈশানের চোখের দিকে তাকিয়ে আস্তে আস্তে চকলেট খেতে খেতে কাছে আসে। এর মধ্যে দুইজন বাতিল হয়ে যায়, আরো একজন বাতিল হয়ে যায়। খেলছে ঈশান, ইমা আর আরো একটা জুটি। ঈশানের কোনো খেয়ালই নেই, সে ইমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে চকলেট খেতে খেতে কাছে আসে। যখন ঈশানের নিঃশ্বাস ইমার ঠোঁটের উপর পড়তে লাগে, ইমা খাওয়া বন্ধ করে দেয়। ইমার হার্টবিট দ্রুত হয়ে যায়। ঈশান ইমার ঠোঁটের আরেকটু কাছে আসতেই ইমা সরে যায়। ঈশান চকলেটের স্টিক মুখ থেকে হাতে নেয়। সাগর ঈশানের সামনে এসে দাঁড়ায় এবং বলে, দেখি মিস্টার ঈশান। ঈশান সাগরের দিকে হাত বাড়িয়ে দেখায়। স্টিক চকলেট কতটুকু বেঁচেছে? সরি মিস্টার ঈশান, আর একটু খেলেই হয়তো ফার্স্ট হয়ে যেতেন। ইটস ওকে, ব্যাপার না। বলে ঘুরে তাকাতেই দেখে ইমা নেই। ঈশান এদিকে ওদিক তাকায়, কোথাও ইমাকে দেখে না। ঈশান একজন মহিলাকে জিজ্ঞেস করে। মহিলাটি বলে ইমাকে বাইরে যেতে দেখছে। ঈশান বাইরে যায়, দেখে ইমা বসে আছে, হাতে ওয়াইনের বোতল। ঈশান আস্তে আস্তে গিয়ে ইমার পাশে বসে। ইমা চমকে ঈশানের দিকে তাকায়। ঈশান মাথা নিচু করে ধীরে সুরে বলে, আই এম সরি। ইমা কোনো কথা বলে না, ঢকঢক করে ওয়াইন পান করে। কি করছো ইমা? নেশা ধরে যাবে। তুমি তো কখনো ওয়াইন খাওনি, তাহলে কেন খাচ্ছ এখন? ইমা এবারও কোনো কথা বলল না। ঈশান ইমার হাত থেকে ওয়াইনের বোতল নিতে গেলে ইমা ঈশানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কাছে আসবে না। এমন কেন করছো ইমা? ওটা শুধুমাত্র একটা খেলা ছিল। ইমা ঈশানের কলার টেনে ধরে রাগান্বিত সুরে বলল, তুমি জানো জীবনের সবচেয়ে কঠিন সময় কখন পার করেছি? আমার বাবা মা যখন মারা যায়। এগুলো সবকিছুর পেছনে তুমিই দায়ী ঈশান। ঈশান ইমার কথা শুনে অবাক হয়ে যায়। তুমি এগুলো কি বলছো ইমা? আমি কি করেছি? ইমা ঈশানের কলার ছেড়ে দিয়ে আবার ওয়াইন খেতে লাগে। ঈশান এবার রেগে ইমার মুখ থেকে ওয়াইনের বোতল টান দিয়ে নিয়ে ফেলে দেয়। ঈশান! ঈশান ইমার হাতের বাজু ধরে একটু জোরে বলল, কি হয়েছে তোমার ইমা? এত বছর পর কেন এসেছো তুমি আমাকে কষ্ট দিতে? এত কষ্ট দিয়েছো, শান্তি পাওনি তুমি? কথাগুলো বলতে ইমার চোখ থেকে পানি টপ টপ করে পড়তে লাগে। ইমা তুমি এখনো হুঁশে নেই, বাড়ি চলো। বলে ঈশান উঠতে লাগলো। ইমা ঈশানের শার্ট ধরে টান দিয়ে বসিয়ে দেয়। ইমা উঠে ঈশানের চিবুক ধরে।
ঈশানের ঠোঁটের কাছে আসে। ইমা ঈশানের চোখের দিকে একবার ঠোঁটের দিকে তাকায় এবং ফিসফিস করে বলে, আজও তোমার এই ঘন নিঃশ্বাস আমার বুকের ভেতরটা কাঁপন তোলে ঈশান, তুমি বোঝো সেটা? ইমা এভাবে কাছে আসা ঈশানের বুকের ভেতর উত্তাল পাতাল করে দিচ্ছে। ঈশান অপলক দৃষ্টিতে ইমার দিকে তাকিয়ে আছে। তুমি বুঝবে না ঈশান, হেইট ইউ ঈশান, হেইট। ঈশান দেখে ইমার চোখ থেকে পানি গড়িয়ে আসছে। ঈশান ইমার চোখের পানি মুছতে গেলে ইমা ঢলে ঈশানের বুকের উপর পড়ে যায়। ঈশান একদম স্তব্ধ হয়ে যায়। বুকের ভিতর যেন ঝড় বয়ে যাচ্ছে ঈশানের। ঈশানের চোখে পানি টলটল করতে লাগে। ঈশানের কাপা দুই হাত দিয়ে ইমাকে বুকের সাথে জড়িয়ে ধরে। চোখ বন্ধ করলে চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগে। ঈশান গভীর একটা শ্বাস ছেড়ে বলে, আই লাভ ইউ ইমা, আই লাভ ইউ সো মাচ। আজও আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি ইমা, আর বাঁচবো সারা জীবন। তোমার প্রতি আমার এই ভালোবাসা কখনোই শেষ হবে না, কোনো দিনও না। তুমি আমাকে যতই ঘৃণা করো, আমি তোমাকে কখনো আমার জীবন থেকে মুছে ফেলতে পারবো না। তোমাকে ভালোবাসি আর ভালোবাসবো। ঈশান ইমাকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসালো এবং পার্টিতে এসে সবার কাছ থেকে বিদায় নিল এবং বলল, সরি এভরিওয়ান, হিমা আমার সাথে দুষ্টুমি করতে গিয়ে বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, এখনো হুঁশে নেই, তাই আসতে পারলো না। আপনারা এনজয় করুন। বলে ঈশান পার্টি থেকে বের হয়ে গাড়িতে এসে বসে এবং ইমার দিকে তাকাই। দেখে ইমার মুখের ওপর চুল পড়ে আছে। ঈশান ইমার মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে ইমার কানের পিছনে গুজে দেয় এবং আলতো করে ইমার গালে হাত দিয়ে মুচকি হেসে বলে, তোমাকে 6টা বছর খুব মিস করেছি ইমা। তোমার ছাড়াছাড়ি হওয়ার 7 বছর পূর্ণ হয়েছে 2 মাস আগে। তুমি জানো না 6 বছর আমি কিভাবে পার করেছি ইমা। ঈশানের চোখের কোণায় পানি আসে। ঈশান চোখ মুছে গাড়ি স্টার্ট দিয়ে যেতে লাগে। অর্ধেক রাস্তা না যেতেই হঠাৎ জোরে বৃষ্টি নামে। ঈশান গাড়ি একপাশে পার্ক করে। ঈশান বিরক্তি নিয়ে বলল, এটা বৃষ্টি হওয়ার সময় হলো? উফ। বলতেই বিদ্যুৎ চমকে জোরে মেঘ গর্জন দিয়ে ওঠে। ঈশান সাথে সাথে 2 হাত দিয়ে ইমার কান চেপে ধরে, যেন ইমার ঘুম ভেঙে না যায় এবং ইমা ভয় না পায়। ঈশান ইমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমার আজও মনে আছে তুমি কেমন ভয় পেয়েছিলে আকাশ গর্জে ওঠাতে। ইমা নড়ে উঠল। ঈশান ইমার কান ছেড়ে দেয় এবং সোজা হয়ে বসে। বৃষ্টি একটু কমলে ঈশান গাড়ি টান দিয়ে চলে যায় ইমার বাড়িতে। ঈশান ইমাকে ডাকলে ইমা কোনো সাড়া দেয় না। ঈশান আর বুদ্ধি না পেয়ে ইমাকে কোলে তুলে লিফটে ওঠে এবং 7 তলায় আসে। দরজার কলিং বেল বাজতেই রোকসানা দরজা খুলে দেয়। রোকসানা দেখে ঈশান ইমাকে কোলে নিয়ে আসে। কি হয়েছে স্যার ম্যাডামের? কিছু না, একটু ড্রিঙ্ক করে ফেলেছে বলে ইমাকে নিয়ে গিয়ে ইমার রুমে শুইয়ে দেয়। রোকসানা ইমার পায়ের হিল খুলে দেয় এবং ঈশান ইমার গায়ের কম্বল টেনে দেয়। ঈশান রুম থেকে বাইরে আসে এবং রোকসানাকে ইসমার কথা জিজ্ঞেস করে। ইসমা ঘুমিয়ে পড়েছে স্যার। ওকে, আমি একটু ইসমাকে দেখে আসি। বলে ইসমার রুমে গেল। দেখে পুতুলের মতো শুয়ে ঘুমাচ্ছে ইসমা। ঈশান মুচকি হেসে ইসমার মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু দিয়ে বের হয়ে আসে রুম থেকে। আমি আসি। ওকে স্যার। পরের দিন সকালে ইমার ফোন বেজে ওঠে। ফোনের শব্দে ইমার ঘুম ভাঙে। ফোন হাতে নিয়ে ঘুম ঘুম চোখেই কোন রকম রিসিভ করে কানে ধরে। হ্যালো ম্যাডাম, কখন আসবেন? আপনার রোগীরা অপেক্ষা করছে। ইমা এই কথা শুনে একটু অবাক হয়। সে চোখ খুলে মোবাইলের স্ক্রিনে দেখে সকাল 11টা বাজে। ইমা বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, কি 11টা? ও গড, কত লেট হয়ে গিয়েছে। ইমা ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে যায় এবং ফ্রেশ হতেই হঠাৎ গতকাল রাতের কথা মনে হয়। ইমা চিন্তিত সুরে বলে, কাল আমি নেশা করেছিলাম, তারপর কি করেছি ওকে পরে ভাবে, আগে হসপিটালে যেতে হবে। ইমা তাড়াতাড়ি তৈরি হয়ে চলে গেল হসপিটালে। আকাশ, এই ফাইলটা বাবার কাছে পৌঁছে দিও। ওকে স্যার। ঈশান পকেট থেকে ফোন বের করে ইমার নম্বরে কল করবে কিনা ভাবে। না থাক, এখন কল না করি, মনে মনে। ঈশানের ভাবনার মাঝে এমন সময় জনি আসে। স্যার মিটিং আছে কিছুক্ষণ পর। ঠিক আছে জনি, সব ব্যবস্থা করেছো? জি স্যার, সব কমপ্লিট। ওকে। এদিকে ইমা তার চেম্বারে বসে মনে করার চেষ্টা করে। আমি তো ওয়াইনের বোতল নিয়ে বাইরে আসি এবং খেতে শুরু করি। তারপর ঈশান আসে, আমি ঈশানের সাথে কথার জবাব দিই না। তারপর ভাবতে ভাবতে ইমার সব মনে পড়ে যায়। ইমা নিজের মাথায় নিজের চাটি মেরে বলল, ইমা এটা তুই কি করলি? উফ, এখন আমি ঈশানের সামনে কিভাবে দাঁড়াবো? ওরে কি একটা ফোন দিব? ও গড, ওকে ঈশানকে একটা কল দিই। ইমা ঈশানকে কল করে, কিন্তু ঈশান ফোন ধরে না।
ইমা আরো কয়েকবার ট্রাই করে, কিন্তু ঈশান ফোন রিসিভ করে না। ঈশান রাগ করলো নাকি আমার উপর? আমি কেন এমন করতে গেলাম? ধ্যাৎ। ইমা বসে কফি পান করছে এবং কলিগদের সাথে গল্প করছে। ইমার চোখ বারবার ফোনের দিকে যাচ্ছিল। একজন কলিগ ইমাকে ফোনের দিকে বারবার তাকাতে দেখে বলল, কি হয়েছে, কেউ কল করবে? না, আসলে আমি বের হবো একটু পর, তাই সময় দেখছিলাম। এদিকে ঈশান মিটিং শেষ করে বের হয়ে ফোন অন করতে দেখে ইমার 5টা মিস কল। আমার কথা তাহলে মনে পড়লো ইমার? ঈশান ইমাকে কল করলো। ইমার ফোন বেজে উঠতেই ইমা তাড়াতাড়ি ফোন হাতে নিয়ে রিসিভ করে কানে ধরে এবং সেখান থেকে উঠে একটু সাইডে আসে। কতবার কল করেছি। মিটিংয়ে ছিলাম, বলো। ইমা একটু সংকোচ নিয়ে আমতা আমতা করে বলল, আসলে গতকালকের। দেখা করে কথা বলি। ওকে, আমি কোথায় আসবো বলো? আমি অবশ্যই এখন হসপিটাল থেকে বের হবো। বের হতে হবে না, একটু অপেক্ষা করো, আমি আসছি। ওকে। ঈশান গাড়ি নিয়ে চলে আসে এবং ইমাকে কল করে। ইমা ঈশানের কল পেয়ে হসপিটাল থেকে বের হয়ে দেখে ঈশান গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। ইমা হেঁটে ঈশানের কাছে আসে। হাই। হাই, চলো যাওয়া যাক। বলে গাড়ির দরজা খুলে দিলে ইমা গাড়িতে উঠে বসে। ঈশানও গিয়ে গাড়িতে বসে এবং দুজনেই চলে যায়। ঈশান, গতকাল আমি তোমার সাথে। মানুষ সত্যি বলে কখন জানো? যখন সে নেশায় থাকে। এমন কিছুই না। ইমা একটু জোর গলায় কথাটা বলে। ঈশান কোনো কথা না বলে মুচকে একটা হাসি দিয়ে ড্রাইভ করতে থাকে। কিছুক্ষণ পর ঈশান গাড়ি থামালো। এটা কোন জায়গা? এসো আমার সাথে। বলে ঈশান গাড়ি থেকে বের হয়, ইমাও বের হয়। ঈশান ইমা কিছু দূর যেতে ইমা দেখে সামনে অনেকটা দূরে শহরের সবচেয়ে বড় ব্রিজ। ব্রিজের মাথায় উপরে বিকেলের সূর্য লাল বর্ণ ধারণ করে আছে। ব্রিজটা দূর থেকে ছোট দেখলেও বেশ সুন্দর লাগছে। প্রকৃতির ঠান্ডা বাতাস যেন শরীরকে সতেজ করে দিচ্ছে। ইমা মুগ্ধ হয়ে প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করে এবং তার ঠোঁটের ফাঁকে এক মন মাতানো হাসি ঝলক দিয়ে ওঠে। ঈশান অবাক হয়ে ইমার মুখের মিষ্টি হাসিটা দেখতে থাকে। ইমা ঈশানের দিকে তাকালে ঈশান চোখ সরিয়ে নেয়। জায়গাটা খুব সুন্দর ঈশান। সন্ধ্যা হলে দেখতে আরো সুন্দর লাগে, যখন ব্রিজের লাইটগুলো জ্বলে ওঠে আর ব্রিজের উপর দিয়ে চলা গাড়ির লাইটগুলো জ্বলে, এক অন্যরকম সুন্দর দেখায় তখন। চলো ওখানে গিয়ে বসি। ইমা ঈশান গিয়ে বসলো। কেউ কোনো কথা বলছে না, দুজনাই চুপচাপ প্রকৃতির সৌন্দর্য দেখছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। ইমা ঈশানের দিকে তাকিয়ে মনে মনে ভীত সুরে মনে মনে বলল, গতকাল যা হয়েছে আল্লাহ জানে ঈশান আমাকে কি বলবে। এখন একটা কথাও বললো না, সন্ধ্যা নেমে আসলো, আমি কি আগে বলবো? ভাবতেই ঈশান বলে উঠল, দেখেছো ইমা? ইশারা করে ব্রিজের দিকে দেখালো। ইমা মুচকি হেসে বলে, সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। ঈশান তুমি। ইমা তুমি কি জানো আজ কি? আজ 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 কি? ঈশান মুচকি হেসে বলল, উপরে আকাশের দিকে তাকাও। ইমা ঈশানের কথা মতো উপরে আকাশের দিকে তাকাই, দেখে আতশবাজি ফুটছে। ওয়াও, কি সুন্দর লাগছে। হঠাৎ ইমা দেখে আতশবাজিগুলো ফুটতে ফুটতে হ্যাপি বার্থডে ইমা লেখা ভেসে উঠছে। ইমা দেখে হতবাক হয়ে যায় এবং ঈশানের দিকে তাকাই। হ্যাপি বার্থডে ইমা। ইমার চোখে পানি চলে আসে। ইমা হাসতে হাসতে চোখ মুছে আর বলে, আজ আমার জন্মদিন আর আমারই মনে নেই? এখন চলো, তোমার জন্য সবাই অপেক্ষা করছে। আমার জন্য? হুম। ঈশান ইমার হাত ধরলে ইমা ঈশানের হাতের দিকে তাকাই। চলো আমার সাথে বলে ইমাকে নিয়ে দৌড়ে যেতে লাগে। আস্তে ঈশান, পড়ে যাব তো। কিচ্ছু হবে না, চলো তো। ঈশান ইমাকে নিয়ে কিছু দূরে এসে থেমে যায়। ইমা হাঁপাতে হাঁপাতে সামনে তাকাতে দেখে ইসমা, রোকসানা, জনি, আকাশ সবাই দাঁড়িয়ে আছে। তাদের পিছনে পিকনিক স্পটের মতো সাজানো। এগুলো কি হচ্ছে? ইসমা আম্মু বলে দৌড়ে এসে ইমাকে জড়িয়ে ধরে এবং বলে, হ্যাপি বার্থডে আম্মু। থ্যাংক ইউ কলিজাটা। তারপর রোকসানা, জনি, আকাশ ইমাকে উইশ করে। ইমা আনন্দিত সুরে বলল, এত সব কখন করলে তোমরা? আমাকে বুঝতেই দিলে না। রোকসানা তুমি? সরি ম্যাডাম, মানা ছিল। আচ্ছা আচ্ছা, এখন এগুলো কথা থাক। ইমা, এরা সবাই মিলে তোমাকে কিছু গিফট করতে চায়। গিফট? কি গিফট? তাড়াতাড়ি দাও।
আর অপেক্ষা করতে পারছি না, তোমরা যা করলে আজকে। জনি আকাশ গিয়ে কাপড়ে মোড়ানো কিছু একটা ধরে নিয়ে আসে। এটা কি এত বড়? জনি আকাশ কাপড়ের বাঁধনটা খুলে দিয়ে কাপড় সরাতেই ইমা দেখে তারি ডাক্তার পোশাক পরা খুব সুন্দর একটা পেন্টিং। ও মা গড, উফ। ম্যাডাম, আজ আপনার জন্মদিন এবং আপনি এখন একজন সার্জন হয়েছেন। আমরা দুটাই একসাথে সেলিব্রেট করতে চেয়েছি, তাই গিফট হিসেবে আমরা এটাই বেস্ট গিফট মনে করেছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমার জীবনের বেস্ট গিফট, সত্যি থ্যাংক ইউ সো মাচ। ঈশান ইমাকে এত খুশি হতে দেখে মনে মনে নিজেকে বাহবা দিয়ে বলল, ইউ আর গ্রেট ঈশান। ওকে ওকে, চলো খাবার বানাতে হবে না? তুমি রান্না করবে? ইমা এক ভ্রু নাচিয়ে বলে। ঈশান ও ইমার মতো করে একটু ভ্রু উঁচু করে বলল, কেন পারি না বুঝি? দেখো আমি কি করি। আকাশ, জনি, চলো শুরু করা যাক। বন্ধু, আমিও আসছি। বলে ঈশানের সাথে চলে গেল। ইমা বসে থেকে সবার কাজ দেখছে। ইমা দেখে ঈশান ইসমা দুষ্টমি করছে। ইমা অপলক দৃষ্টিতে ঈশানকে দেখতে থাকে এবং মনে মনে বলে, বাচ্চার সাথে একদম বাচ্চা হয়ে গেছে। ঈশান নিজের হাতে ইমার আর ইসমার খাবার নিয়ে আসলো। ঈশান ইমার সামনে খাবারের প্লেট ধরে বলল, এই নাও, খেয়ে দেখো। সবাই খাবার তুলে তুলে নিয়ে খাও। ইসমা, তুমি আমার কাছে বসো তো মামুনি, এবং খেয়ে বলো বন্ধু কেমন রান্না করলো। ইসমা ঈশানের সাথে বসে এবং খেতে লাগে। খুব মজা হয়েছে বন্ধু। গুড, মেনে নিলাম, অনেক ভালো রান্না করো। ঈশান লজ্জা পেয়ে গেল, মুখ চিপে চিপে হাসে, বলল থ্যাংক ইউ। তারপর সবাই খাওয়া শেষ করে। আকাশ, জনি, রোকসানা সবকিছু গুছিয়ে রেখে তিনজন বসে গল্প করে। ইসমা ঘুমিয়ে পড়েছে ঈশানের কোলে মাথা রেখে। ঈশান ইসমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে এবং আকাশের তারা দেখছে। ইমা ঈশানের দিকে তাকিয়ে বলে, থ্যাংক ইউ এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। হুম রাত হয়ে যাচ্ছে, ইসমাও ঘুমিয়ে পড়েছে। ঠিক বলেছো। আমি ইসমাকে নিচ্ছি। বলে ইসমাকে নিতে গেলে ঈশান বলে, থাক, আমি নিচ্ছি। আরে না, তোমার উঠতে সমস্যা হবে। আরে না, সমস্যা হবে না। আরে হবে, আমাকে ইসমাকে নিতে দাও। বলে ইমা ইসমাকে নিতে গেলে ইমার পা স্লিপ করে। ইমার ঈশানের বুকের সাথে গিয়ে মাথাটা লাগে। সরি ঈশান। বলে সরে যেতে লাগলে ঈশানের গলায় থাকা আংটি লকেটের সাথে কোনোভাবে ইমার চুল বেঁধে যায়। ইমা চুলে ব্যথা পায়। ইমার চুল কার সাথে বেঁধেছে দেখতে গেলে সেই আংটি চোখে পড়ে ইমার। ইমা অবাক হয়ে যায় আংটি দেখে। ঈশান দেখে ইমা আংটির দিকে তাকিয়ে আছে। আমি ছাড়িয়ে দিচ্ছি। বলে ঈশান ইমার চুল তাড়াতাড়ি আংটির চেইন থেকে ছাড়িয়ে দিল এবং তাড়াতাড়ি গলার লকেট শার্টের ভিতর ঢুকিয়ে দিয়ে ইমাকে বলে, তুমি যাও, আমি ইসমাকে নিয়ে আসছি। ইমা কোনো কথা বলল না, আস্তে করে উঠে চলে গেল। জনি, আকাশ সবাই উঠে চলে গেল। ঈশান ইসমাকে গাড়ির পেছনের সিটে শুইয়ে দিল। ইমা সামনে ঈশানের পাশের সিটে উঠে বসে। ঈশান গাড়িতে উঠে বসে। রোকসানা, জনি, আকাশ অন্য গাড়িতে ওঠে। সবাই যেতে লাগে। ইমার চোখের সামনে ঈশানের গলায় সেই চেনের সাথে থাকা আংটি বারবার ভেসে উঠছে। ঈশান ইমার দিকে তাকাই, দেখে ইমা কেমন আনমনে হয়ে আছে। ইমা, ঠিক আছো? ইমা চমকে ঈশানের দিকে তাকালো। ঠিক আছো তুমি? ইমা ঈশানের দিকে তাকিয়ে থাকে, কোনো কথা বলে না। কি হলো? কেন ঈশান, কেন এমন মিথ্যা সম্পর্ক বয়ে বেড়াচ্ছ তুমি? ঈশান ইমার কথা শুনে গাড়ি ব্রেক করে থামিয়ে দেয়। ইমা একটু অভিমান সুরে বলে, ঈশান, যেটা 7 বছর আগে শেষ হয়ে গেছে সেটা কেন এইভাবে আঁকড়ে ধরে আছো? কোনটা শেষ হয়ে গেছে ইমা? আমার কাছে তো কোনোটাই শেষ হয়নি। আমার জীবনে কোনোটাই শেষ হয়নি। হ্যাঁ, সময়ের সাথে কিছু জিনিস বদলেছে ঠিকই, কিন্তু আমার ভালোবাসা বদলায়নি। জানি এই আংটিটা দেখে তোমার এগুলো কথা মনে হয়েছে, কিন্তু আমি প্রতিটা মুহূর্তে এই কথাগুলো মনে করি। তুমি জানো আমি আজও এমন একা কেন? আমি একা কারণ আমি তোমাকে ছাড়া আমার জীবনে অন্য কোনো মেয়েকে কখনো ভাবতে পারিনি। আমি এই 6-7টা বছর আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো আঁকড়ে ধরে পথ চলেছি। আমি কখনো নিজেকে একা মনে করিনি। এই যে এখন যেমন তুমি আমার পাশে বসে আছো, ঠিক তেমন 6-7 বছর তুমি আমার পাশে বসে আছো, এমনটা অনুভব করেছি আমি। হ্যাঁ, এখন তুমি বলতে পারো, ঈশান তুমি এমন পাগল কেন? হ্যাঁ, আমি পাগল। আমি ইমার জন্য পাগল, তার ভালোবাসার জন্য পাগল। আর
আমার এই পাগলামি মৃত্যুর আগ পর্যন্ত এমনই থাকবে। ইমা ঈশানের কথায় এতটা অবাক হয় যে ইমার কাছে কোনো ভাষাই নেই ঈশানকে বলার মতো। ইমা গাড়ির জানালার দিকে মুখ করে চোখের পানি ফেলে আর মনে মনে বলে, কেন আজও আমায় এতটা ভালোবাসো ঈশান? কেন ভালোবাসো? তারা বাড়িতে চলে আসে। ইমা গাড়ি থেকে বের হয়ে ইসমাকে নিতে গেলে ঈশান বলে, তুমি যাও, আমি ইসমাকে নিয়ে যাচ্ছি। ইমা চলে গেল। ঈশান ইসমাকে কোলে নিয়ে উপরে গেল এবং ইসমাকে ইসমার রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিল। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, রাত হয়েছে, আমি আসি। ওকে, বাই। বাই। ইমা নিজের রুমে গিয়ে ঠাস করে বিছানায় বসে পড়ে এবং মাইকি মেরান ঈশানের বলা কথাগুলো মনে হতে লাগলো। অতীত 6 বছর আগে ঈশান স্যার এখানে এসে প্রায় 2 বছর ছিল। স্যার প্রতি রাতে নেশা করত এবং আপনার নাম জাপত আর বাচ্চাদের মতো কেঁদেই যেত। 6 বছর আগে যে ঘটনাটি ঘটেছিল ঈশানের সাথে, সেটা এবার তোমার সাথে ঘটাতে চেয়েছিলাম, কিন্তু সেটা হলো না, কারণ ঈশান তোমাকে খুবই বেশি বিশ্বাস করে, তাই আমার প্ল্যানটা পাল্টে গেছে। ঈশান উঠে এসে মেরানের মুখে 2-3টা ঘুষি মেরে চিল্লাই বলল, আমি ইমাকে কখনো অবিশ্বাস করিনি। 6 বছর পরেও অবিশ্বাস করবো এটা তুই ভাবলি কি করে? ঈশান নিজের 2 হাত দিয়ে মুখ চেপে ধরে কান্না করতে লাগে এবং জোরে জোরে বলে, ইমা আমাকে বোঝেনি, ও বোঝেনি আমাকে, আমার ভালোবাসা ও বোঝেনি। সময়ের সাথে সবকিছু বদলেছে ঠিকই, কিন্তু আমার ভালোবাসা বদলায়নি ইমা। তুমি জানো আমি আজও এমন একা কেন? আমি একা কারণ আমি তোমাকে ছাড়া জীবনে অন্য কোনো মেয়েকে কখনো ভাবতেই পারিনি। আমি এই 6-7টা বছর তোমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো আঁকড়ে ধরে পথ চলেছি। এই যে এখন যেমন তুমি আমার পাশে বসে আছো, ঠিক তেমনি 6-7 বছর তুমি আমার পাশে বসে আছো, এমনটা অনুভব করেছি সব সময়। আমি ইমার জন্য পাগল, তার ভালোবাসার জন্য পাগল, আর আমার এই পাগলামি মৃত্যুর আগ পর্যন্ত এমনই থাকবে। বর্তমান ইমা নিজের আবেগকে আর আটকে রাখতে পারল না। 2 হাত দিয়ে মুখ চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগে। সময় পার হতে লাগে। ইমা ঈশানের প্রতি আবার দুর্বল হয়ে পড়ে, তবে সেটা ঈশানকে বুঝতে দেয় না। ঈশানও নর্মালভাবে ইমার সাথে থাকে এবং বন্ধুসুলভ আচরণ করে। ঈশান ভাবে সে ইমাকে বুঝিয়ে দিয়েছে তার মনের কথা। যদি ইমা তাকে সত্যি বুঝতে পারে তাহলে ইমা নিজেই তার কাছে আসবে। 3 মাস পর ঈশান অফিসে বসে নতুন প্রজেক্টের কাগজপত্র দেখে। শেষ করে তার সেক্রেটারিকে ডেকে বলে, এটা বড় স্যারকে দিয়ে দেবেন, বলবেন আমি সব দেখে দিয়েছি। ফাইল হাতে নিয়ে চলে গেল। ঈশান শরীর আড়িমুড়ি দিতেই ঘড়ির দিকে চোখ যায়, দেখে বিকেল 5টা বাজে। 5টা বেজে গেছে। ইমা একটু পরে হসপিটাল থেকে বের হবে, ওকে একটা ফোন করি। ঈশান পকেট থেকে ফোন বের করে ইমাকে কল দেয়, কিন্তু ইমা কল রিসিভ করে না। ব্যাপারটা কি? ইমা তো আমার ফোন না ধরা হয় না। ঈশান আবারও ইমাকে কল করলো, এবারও ইমা কল ধরে না। ঈশান রীতিমতো টেনশনে পড়ে যায়। ঈশান আর দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ঈশান সোজা হসপিটালে যায় এবং ইমার কলিগদের জিজ্ঞেস করে। তারা বলে ইমা আজ আগে বের হয়ে গেছে। ঈশান হসপিটাল থেকে বের হয়ে ইমাকে আবার কল করে, দেখে ফোন বন্ধ। ঈশান এবার ভয় পেতে শুরু করে। ঈশান ইমার বাড়ির ফোনে কল করে। রোকসানা কল ধরলে ঈশান রোকসানাকে জিজ্ঞেস করে ইমা এসেছে কিনা। রোকসানা বলে ইমা এখনো বাসায় আসেনি। ঈশান ফোন কেটে দেয় এবং আকাশ জনিকে কল করে বিষয়টা বলে এবং ইমাকে খুঁজে বের হতে বলে। আকাশ জনি দেরি না করে বেরিয়ে পড়ে। ঈশানও গাড়ি নিয়ে ইমাকে খুঁজতে লাগে। এখানে সেখানে সব জায়গায় খোঁজে, কিন্তু কোথাও পায় না। রাত হয়ে এলো। ঈশান উত্তেজিত হয়ে যায় ইমার জন্য। ইমা কোথায় যেতে পারে? ঈশান বসে সেটাই ভাবছে। এমন সময় ঈশানের ফোনে কল আসে। ঈশান ফোন হাতে নিয়ে দেখে ইমা কল করেছে। ঈশান তাড়াতাড়ি ফোন রিসিভ করে কানে ধরে উত্তেজিত সুরে বলে, ইমা তুমি কোথায়? তুমি একটু আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ বলো, কোথায় আসবো? তুমি কোথায় আছো? সেই জায়গায় যেখানে তুমি আমাকে জন্মদিনে উইশ করেছিলে। ওকে ওকে, আমি আসি। ঈশান ফোন কেটে দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে সেই জায়গায় গেল। ঈশান গাড়ি থেকে বের হয়ে দ্রুত হেঁটে সামনে আসতে দেখে ইমা সেই জায়গায় বসে আছে। ঈশান ইমা বলে ডাক দিতেই ইমা পেছনে ঘুরে তাকায় এবং উঠে দাঁড়ায়। ঈশান ইমার কাছে এসে উত্তেজিত সুরে বলে, কি হয়েছে? তুমি এখানে কেন? তুমি জানো আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম। ইমা কোনো কথা বলে না, ঈশানকে ঝাপটে ধরে কাঁদতে লাগে। ঈশান একদম স্তম্ভিত হয়ে যায়। ঈশান ধীর সুরে বলল,
কিভাবে কাঁদছো কেন ইমা? আমি হেরে গিয়েছি। আমি পারলাম না নিজের মাথা থেকে মিথ্যা অপবাদ ছড়াতে। ঈশান ইমার কথা শুনে একটু অবাক হয়। ঈশান ইমার 2 হাতের বাজু ধরে বেঞ্চে বসালো এবং নিজেও বসলো। কি হয়েছে আমাকে খুলে বলো। অভির কেস পুলিশ বন্ধ করে দিবে। কেন? তারা এই 7-8 মাস ধরে এই কেসের কোনো দিক খুঁজে পায়নি, কোনো প্রুফ খুঁজে পায়নি, তাই তারা হাল ছেড়ে দিয়েছে। এখন আমি কি করব বলো? আমার তো কিছু করার নেই। আমি আমার শ্বশুরের কথা ফিরিয়ে দিতে পারলাম না। আমি কখনো তার সামনে আর দাঁড়াতে পারবো না। বলে মাথা নিচু করে কাঁদতে থাকে। ঈশান ইমার পিঠে আস্তে আস্তে থপথপিয়ে সান্ত্বনা দিল এবং বলল, সব ঠিক হয়ে যাবে ইমা, শান্ত হও। ঘন্টাখানিক পর। রাত হয়ে যাচ্ছে, চলো বাড়িতে চলো। ইমা কোনো কথা বলল না, উঠে ঈশানের গাড়িতে গিয়ে বসলো। সারা রাস্তা ইমা একটাও কথা বলে না, ঈশানও কিছু বলে না। তারা চলে আসলো বাড়িতে। ঈশান ইমার দিকে তাকায়, দেখে ইমা ঘুমিয়ে পড়েছে। ঈশান গাড়ির সিটের সাথে মাথা ঠেকিয়ে ইমার দিকে তাকিয়ে মনে মনে বলল, অনেক হয়েছে, এবার আমারই কিছু করতে হবে। ইমাকে এভাবে কষ্টে আর আমি দেখতে পারবো না। এমন সময় ইমার ঘুম ভেঙে যায়। ঈশান ইমাকে নড়তে দেখে সোজা হয়ে বসে। ইমা মাথা ঘুরিয়ে ঈশানের দিকে তাকায়। বাড়ি চলে এসেছি। ইমা মাথা ঝুঁকিয়ে ধীর সুরে বলল, থ্যাংক ইউ বলে গাড়ি থেকে বের হয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেল। পরের দিন ঈশান গতকাল সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি। শুধু তার চোখের সামনে ইমার কান্না ভরা চেহারা ভেসে উঠছিল। ইমা ঠিক আছে কিনা দেখতে ঈশান আজ একটু সকাল সকাল ইমার বাসায় চলে যায়। ঈশান দরজায় কলিং বেল বাজালে রোকসানা দরজা খুলে দেয়। আসুন স্যার। ইমা কোথায়? ম্যাডাম ড্রয়িং রুমে বসে আছেন। ঈশান ড্রয়িং রুমে যায়, দেখে ইমা সোফার উপর বসে আনমনা জানালা দিয়ে বাইরে তাকিয়ে কিছু ভাবছে। ইমা? ইমা ঘুরে ঈশানের দিকে তাকাই। ঈশান, আসো বসো। ঠিক আছো? তুমি এত সকালে সব ঠিক আছে তো? হ্যাঁ আসলে। বলতেই ইমার ফোন বেজে ওঠে। ইমা ফোন হাতে নিয়ে দেখে রুহি কল করেছে। কে ইমা? রুহি। হ্যালো। কেমন আছো ইমা? ভালো, তুমি? খুব ভালো আছি। তুমি তো আমায় ভুলেই গেছো। আরে না তো, বলো কি খবর? খবর হলো সামনের বৃহস্পতিবারে আমার বিয়ে। কি সত্যি বলছো? হুম, শুনো, আমার বিয়েতে আমি তোমাকে দেখতে চাই। কাজের বাহানা দিলে মানবো না। আরে না, আমি অবশ্যই আসবো। ঈশান স্যারকেও বলতে চাই, কিন্তু নাম্বার নেই আমার কাছে। তোমার কাছে ঈশান স্যারের নাম্বার আছে? আছে, কিন্তু ঈশান এখন আমার সামনে বসে আছে। নাও কথা বলো। ইমা ঈশানের দিকে ফোন ধরলো। ঈশান ইমার হাত থেকে ফোন নিয়ে কানে ধরে। হাই রুহি। হ্যালো স্যার। কেমন আছো? জি ভালো স্যার। সামনের বৃহস্পতিবারে আমার বিয়ে। ও কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার। স্যার, বিয়ে তো আসতে হবে আপনাকে। অবশ্যই যাব। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, নাও ইমার সাথে কথা বলো। বলে ইমার হাতে ফোন দিল। তোমাকে অনেক অনেক অভিনন্দন রুহি। থ্যাংক ইউ। শোনো, 2 দিন আছে হাতে। তুমি আজকে বাসায় চলে আসো। বিয়ের মার্কেট আমি তোমার সাথে গিয়ে করব। আজকে? চলে আসো। হসপিটাল থেকে ছুটি নাও, তারপর রাত্রের গাড়ি ধরে চলে আসো। আমি অপেক্ষা করব। ওকে ওকে, আমি দেখছি। এখন রাখি, বাই। বাই। কি বলছে? আজ রাতের গাড়ি ধরে যেতে বলছে। বিয়ের মার্কেট করবে আমাকে সাথে নিয়ে। ভালো তো, যাও। কিন্তু কোনো কিন্তু না, হসপিটাল থেকে ছুটি নিয়ে আজই চলে যাও। আর বাসে যাওয়ার দরকার নেই, জনি আছে, জনি গাড়ি করে নিয়ে যাবে তোমাদের। কিন্তু ওহ ইমা, এত কিন্তু কিন্তু করো না তো। যা বললাম তাই করবে। এখন উঠছি, তুমি তাড়াতাড়ি তোমার হাতের কাজ শেষ করে রেডি থেকো। জনিকে আমি পাঠিয়ে দিব। ওকে। দ্যাটস লাইক এ গুড গার্ল। এভাবেই হাসবে সবসময়, আমার ভালো লাগবে। বাই। বলে ঈশান চলে গেল। ইমা উঠতে গেলে রোকসানা আসে। কিছু বলবে? রোকসানা ইমার হাত ধরে বসাই এবং নিজেও বসে। ম্যাডাম, ছোট মুখে বড় কথা। ঈশান স্যার সত্যি অন্যরকম একজন মানুষ। আপনারা একসময় দুজন দুজনকে ভালোবাসতেন, জানি না কেন আলাদা হয়ে গেছেন। তবে স্যার এখনো আপনাকে ভালোবাসে, সেটা স্যারের চোখ দেখেই বোঝা যায়। আপনার প্রতি স্যারের এত কেয়ারনেস, এত আপনাকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া সত্যি অন্যরকম।
আমি কখনো এমন ভালোবাসা দেখিনি। ইমা কিছুই বলল না, মাথা নিচু করে রোকসানার কথা শুধু শুনল। রাত 8টা, জনি চলে আসে গাড়ি নিয়ে। ইমা, ইসমা, রোকসানা গাড়িতে উঠে বসলো। জনি, ঈশানের ফোন বন্ধ কেন? ম্যাডাম, স্যার আসলে একটা মিটিংয়ে আছে, হয়তো এই জন্যই বন্ধ। ও আচ্ছা। জনি গাড়ি স্টার্ট দিল। রাত 9টা, ঈশান মিটিং থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে এবং ফোন অন করে ইমাকে কল করে। হাই ইমা। এই মিটিং শেষ হলো? মাত্র। তোমরা ঠিক আছো সবাই? হুম। ওকে, সাবধানে যেও। আর হ্যাঁ, আমি বিয়ের দিনে পৌঁছে যাব। একদিন আগেই আসতে। আসলে একটা কাজ আছে, সেরে তারপর যাব। ওকে, বাই। ভাই, পৌঁছে একটা কল করো। ওকে। ঈশান ফোন কেটে দিল এবং গভীর একটা শ্বাস ছেড়ে আকাশকে বলল, আকাশ, কাল সকাল সকাল মেহেরপুরের উদ্দেশ্যে বের হতে হবে। গাড়ি তৈরি রেখো। ওকে স্যার, আমি সব ব্যবস্থা করে রাখবো। পরের দিন সকালে ঈশান রেডি হয়ে রুম থেকে বের হলো। ঈশান করিমের দিকে তাকিয়ে বলল, আমি বেশ কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি মিস্টার করিম। ওকে স্যার। ঈশান গাড়িতে উঠে বসে এবং আকাশকে যেতে বলে। আকাশ ঈশানকে নিয়ে রওনা দিল মেহেরপুরের উদ্দেশ্যে। এদিকে ইমা জনিকে সরাসরি রুহির বাড়িতে যেতে বলে। জনি রুহির বাড়িতে নিয়ে আসে। ইমা, রোকসানা, ইসমা, জনি সবাই দেখে বিয়ের বাড়ির বেশ তোড়জোড় চলছে। ইমা ইসমাকে নিয়ে গাড়ি থেকে নামলো। কেউ গিয়ে রুহিকে খবর দিয়ে আসে তার বান্ধবী এসেছে। রুহি দৌড়ে বাইরে আসে, দেখে ইমা ইসমাকে নিয়ে আসছে। রুহি দৌড়ে গিয়ে ইমাকে জড়িয়ে ধরে। উফ ইমা, তোমাকে খুব মিস করেছি। আমিও। ইসমা, কেমন আছো? তুমি তো বড় হয়ে গেছো মামনি। ইসমা মিষ্টি একটা হাসি দিল। এমন সময় ইমার ফোনে কল আসে। ইমা দেখে ঈশান কল করেছে। ইমা ফোন রিসিভ করে কানে ধরে। বলো ঈশান। পৌঁছে গেছো? মাত্র আসলাম। ওকে, রেস্ট নাও। বাই। বাই। কে? ঈশান স্যার? ওকে ওকে, চলো চলো, ভিতরে চলো। রুহি তাদের ভিতরে নিয়ে গেল। প্রায় 5 ঘন্টার পথ পাড়ি দিয়ে আকাশ, ঈশান চলে আসে মেহেরপুর। আকাশের ফোনে কল আসলে আকাশ গাড়ি থেকে বের হয়ে একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলে। আর ঈশান বসে ফোনে ইসমার বার্থডেতে তোলা ছবিগুলো দেখছে। আকাশের ফোনে কথা বলা শেষ হলে আকাশ গাড়িতে উঠে এসে বসে এবং বলে, স্যার, পেয়ে গেছি ইমা ম্যাডামের শ্বশুর বাড়ির খোঁজ। গুড, চলো এখন। আকাশ গাড়ি টান দিয়ে চলে গেল। প্রায় 1.5 ঘন্টা পথ পেরিয়ে তারা চলে আসে অভির বাড়িতে। আকাশ, গাড়ি একটু দূরে দাঁড়া করাও। কেন স্যার, কোনো সমস্যা হয়েছে? না, আজ কথা বলবো না, কথা বলবো কালকে। আজ দেখে যাই লোকটাকে। আকাশ ঈশানের কথা মতো একটু দূরে গাড়ি থামালো। প্রায় 1 ঘন্টা বসে থাকার পর কেউ দরজা খোলে। ঈশান আকাশ দেখে একজন বয়স্ক লোক ভেতর থেকে বের হচ্ছে। এটাই মনে হয় অভির বাবা। জি, অভির সাথে চেহারার মিল আছে। ওকে আকাশ, গাড়ি ঘোরাও, ভালো একটা হোটেলে চলো, কাল আসবো এখানে। ওকে স্যার। বলে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে গেল। পরের দিন সকালে ঈশান অভির বাবার সাথে দেখা করতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় ইমা কল করে। ঈশান ফোন রিসিভ করে লাউডে দেয় এবং রেডি হতে থাকে। বলো ইমা। আজ তো রুহির বিয়ে, কখন আসবে? কাজ সেরে বিকেলের মধ্যে চলে আসবো। তুমি কি করছো? রোকসানা আমি মিলে বাসাটা পরিষ্কার করলাম। অনেকদিন বন্ধ ছিল তো, ধুলো একদম স্তূপ পড়ে গিয়েছিল। ইসমা কি করে? আমার কথা বলে না? বলো না আবার। গতকাল হাজারো প্রশ্ন, বন্ধু কখন আসবে, বিয়েতে আসবে না, আরো কত কথা। ঈশান মুচকি হেসে বলল, ইসমাকে বলো আমি তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসবো। ওকে, এখন বের হতে হবে। বাই। বাই। ঈশান ফোন কেটে দিয়ে আয়নার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ইসমা, আজ আমি তোমার দাদুকে সাথে করে তোমার কাছে নিয়ে আসবো। তোমার দাদুর যত অভিমান আছে সব ভাঙিয়ে নিয়ে আসবো। ঈশান আর দেরি না করে চলে গেল অভির বাড়ির উদ্দেশ্যে। ঘন্টাখানিক পর ঈশান আকাশ অভির বাড়িতে পৌঁছে দেখে দরজায় তালা দেওয়া। তা দেখে আকাশ বলে, স্যার, এখন কি করব? আশেপাশে লোকজনকে জিজ্ঞেস করে আসো, দেখো কি বলে। ওরা তো প্রতিবেশী, কিছু তো বলতেই পারবে। আকাশ চলে গেল। ঈশান গিয়ে গাড়িতে বসলো। কয়েক মিনিট পর আকাশ এসে গাড়িতে উঠে বসে এবং বলে, স্যার, উনি প্রতি বৃহস্পতিবার সকাল সকাল বের হয় এবং হাঁটতে হাঁটতে গুরুস্থানে যায়।
ওনার বাবা মা স্ত্রী ছেলের কবর জিয়ারাত করতে এবং সেখানে কিছুক্ষণ সময় থাকে। ঈশান ঘড়ির দিকে তাকালো, দেখে 12টা বাজতে 10 মিনিট বাকি। হাতে তো সময়ও কম, বিয়েতে অ্যাটেন্ড করতে হবে। এক কাজ করো, গাড়ি ঘোরাও, চলো আমরা গোরস্থানে যাই। আকাশ ঈশানের কথা মতো গাড়ি ঘুরিয়ে গোরস্থানে চলে গেল। ইমা, ইসমা, রোকসানা, জনি বিয়ের বাড়িতে চলে আসে। রোকসানা, আমি তো ব্যস্ত হয়ে যাব, তুমি ইসমার খেয়াল রেখো। ম্যাডাম চিন্তা করবেন না, আমরা দুইজন ইসমার খেয়াল রাখবো। ইসমার মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলল। এমন সময় রুহি আসে। উফ ইমা, আসলে তাহলে জানো আমার কত টেনশন হচ্ছে। রুহি ইসমার দিকে তাকায় এবং খুশি হয়ে বলে, ইসমা, তোমাকে একদম ফরির মতন লাগছে মামুনি। থ্যাংক ইউ আন্টি। ইসমা, তুমি রোকসানা আন্টি, জনি আঙ্কেল এর সাথে থাকো, হ্যাঁ? আমি রুহি আন্টির সাথে যাই। রুহি আন্টিকে বউ সাজাতে হবে। ঠিক আছে আম্মু, কিন্তু এখনো বন্ধু আসছে না কেন? আজও কি তাহলে আসবে না? বন্ধু কে? ঈশানের কথা বলছি। রুহি ইসমার সামনে বসে বলল, বন্ধুকে খুব ভালোবাসো? বন্ধু খুব ভালো, আমাকে খুব আদর করে, একদম বাবার মতো করে ভালোবাসে। হচ্ছে রুহি, চলো এখন। রুহি ইসমার গালে চুমু দিয়ে বলল, যাও খেলা করো মামুনি। ইসমা রোকসানার হাত ধরে রোকসানা জনির সাথে চলে গেল। এদিকে, স্যার, ওই যে অবির বাবা যাচ্ছে। ওনার সামনে গিয়ে গাড়ি থামাও। আকাশ ঈশানের কথা মতো অবির বাবা রশিদ হোসেনের সামনে গাড়ি দাঁড় করালো। রশিদ হোসেন একটু ভয় পেয়ে যায়। ঈশান গাড়ি থেকে বের হয়ে রশিদ হোসেনকে সালাম দেয়। রশিদ হোসেন সালামের জবাব নিয়ে জিজ্ঞেস করে, কে তুমি বাবা? আঙ্কেল, আমি আপনার ছেলের কলিগ, আমরা একসাথে চাকরি করতাম। ও আচ্ছা, তো কিছু বলবে? জি বলতাম তো, কিন্তু এখানে না, আপনার বাসায় বসে কথা বলা যাবে? অবশ্যই। ঠিক আছে, তাহলে গাড়িতে উঠুন, একসাথে যাই। আচ্ছা। রশিদ ঈশানের সাথে চলে গেল তার বাড়ি। রুহি, তোমাকে বউয়ের সাজে অনেক সুন্দর দেখাচ্ছে আজ। থ্যাংক ইউ ইমা, তোমাকে কিছু কথা বলতে চাই। বলো। আমার সামনে আসো। বলে রুহি ইমার হাত ধরে তার সামনে এসে বসলো এবং হাতের ওপর হাত রেখে বলল, ইমা, আমি জানি না তুমি আর ঈশান স্যার কোনোদিন বন্ধু ছিলে কিনা। হঠাৎ এই কথা? এই কথা বলার কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি, সেটা হলো ঈশান স্যার তোমাকে বন্ধুর চোখে দেখে না। সেই প্রথম থেকে বিষয়টা আমি খেয়াল করেছি। আমি ওর বন্ধু কখনো ছিলাম না। ইমা ধীর সুরে মাথা নিচু করে বলল। রুহি একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে? 7 বছর আগে আমি আর ঈশান দুজনকে ভালোবাসতাম। একটা ঘটনার কারণে আমরা আলাদা হয়ে গিয়েছি। আজ এত বছর পর জানতে পেরেছি যে এই ঘটনাটা ঘটেছিল সেটা কারো প্ল্যান ছিল। যাই হোক, অনেক বড় ইতিহাস, এখন বলে শেষ করা যাবে না। ঠিক আছে, এখন শুনবো না, তবে একটা কথা বলো, সেটা হলো ঈশান স্যার তোমাকে ভালোবাসে, সেটা স্যারের কথাবার্তা চোখে মুখে ফুটে ওঠে। ইমা, আমি তোমার 3 বছরের পুরাতন বন্ধু, আমি বলবো তুমি জীবনটাকে আরেকটা সুযোগ দাও। আর ইসমা তো ঈশান স্যারকে কত ভালোবাসে, বাবার মতন দেখে, ওর চোখে মুখে একটা অন্যরকম হাসি দেখা যায় ইসমার ঈশান স্যারের কথা বললেই। ইমা, একটা কথা ভাবো, এত বছর কেটে গেছে, এখনো স্যার তোমার প্রতি এত দুর্বল। তোমার জন্য তার মানে অনেক জায়গা, একটু ভেবে দেখো উনি তোমাকে কতটা ভালোবাসে। বলতেই এমন সময় রুহির আত্মীয় স্বজনরা রুহিকে বউয়ের সাথে দেখতে ভেতরে আসে। ইমা সেখান থেকে আস্তে করে বের হয়ে বারান্দায় দাঁড়ায় এবং রুহির বলা কথাগুলো ভাবে। কিছুক্ষণ পর ইমা ব্যাগ থেকে ফোন বের করে ঈশানকে কল দেয়। এদিকে ঈশান রশিদ হোসেনের সাথে তার বাড়িতে আসে। এমন সময় ঈশানের ফোনে কল আসে। ঈশান ফোন পকেট থেকে বের করে দেখে ইমা। ঈশান ফোন না ধরে কেটে দেয়। এদিকে ইমা ঈশানের ফোন কেটে দেওয়াতে নিজের কপালে আস্তে মেরে বলে, উফ, কি করলাম? কল কেন করতে গেলাম? ও তো বলেছে কাজ শেষ করে আসবে। ইমা নীল আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, রুহি হয়তো ঠিকই বলেছে, ঈশান আমাকে আজও অনেক ভালোবাসে। যদি ভালো নাই বাসতো তাহলে এগুলো কি করতো আমার জন্য? ঈশান ঠিকই বলেছে, আসলেই আমি ওকে সত্যি বুঝিনি। এদিকে ঈশান আকাশ রশিদ হোসেনের বাসায় ঢুকলো। আসো বাবা, আসলে একা থাকি তো, তাই ঘর বাড়ি এত গুছিয়ে রাখতে পারি না। না ঠিক আছে। রশিদ হাসান আকাশকে বসতে বলে তাদের জন্য পানি আনতে গেল।
ঈশান আকাশ রুমের চারপাশে চোখ ঘুরিয়ে দেখছে। রশিদ পানি নিয়ে আসে। নাও বাবা, তোমরা পানি খাও। পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল। ঈশান আকাশ পানি নিয়ে পান করলো। আমার ছেলে পড়াশোনায় খুব ভালো ছিল, সবসময় স্কুল কলেজে ফার্স্ট হতো। অভি সবসময় বলতো আমি একদিন বড় একটা ব্যাংকের ম্যানেজার হব, তুমি দেখে নিও বাবা। আমার ছেলে তাই করে দেখালো, কিন্তু আমার কপালটা এত খারাপ যে এত কম বয়সে আমার ছেলেটা পৃথিবী ছেড়ে চলে গেছে। যাই হোক, এগুলো কথা বলে লাভ নেই। তো বলো বাবা, কি বলতে চাও? ঈশান রশিদের দিকে ব্যাংকের চেক এগিয়ে দিয়ে বলল। এটা রাখুন আঙ্কেল, আমি অনেক আগে আপনার ছেলে থেকে 40 লক্ষ টাকা ধার নিয়েছিলাম। এত টাকা আমার ছেলে কোথা থেকে পেলো? ঈশান একটু আমতা আমতা করতে লাগে, তারপর বলে, আসলে ও আমার জন্য ওর ব্যাংক থেকে লোন নিয়েছিল। ও আচ্ছা, তো এই টাকা আমি কি করব? ওর বউ বাচ্চা আছে, ওদের গিয়ে দাও। ইমা নেয়নি, আপনাকে দিতে বলেছে। আঙ্কেল, আপনার বিষয়ে যখন ইমা কথা বলছিল তখন অভির মেয়ে ইসমা সামনে ছিল। বলতেই রশিদ রেগে বলল, কিসের অভির মেয়ে? ওটা অভির মেয়ে না। আঙ্কেল রাগ করবেন না, ইসমা আপনাকে খুব মিস করে। মিস করে? সব ঢং, এই আর কি। ওই মেয়ের জন্য আমার ছেলে ঘর ত্যাগ করেছে, আমি এত সহজে সব ভুলে যাব? মানে বুঝলাম না। আমার ছেলেটা খুব ভোলাবালা। আমার ছেলে আমার বন্ধুর মেয়ে ইমামকে এক দেখায় পছন্দ করেছিল। প্রথমে মেয়েটার বিয়ের জন্য না বলে, তারপর আমার বন্ধু যখন মৃত্যুর পথে, তখন আমার ছেলের হাতে ইমার হাত তুলে দিয়ে মারা যায়। আমি কি জানতাম আমার বন্ধু নিজের মেয়ের অপ্রগাতে এগুলো করেছে? পাপ মানে? ওই মেয়ে প্রেগনেন্ট ছিল, তার বয়ফ্রেন্ডের সাথে ভোট সৃষ্টি করে বাচ্চা পেটের ভিতরে ঢোকায়, আমার ছেলের গলায় ঝুলে পড়েছে। রশিদ হোসেনের কথা শুনে ঈশানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ঈশান অবাক চোখে রশিদের দিকে তাকিয়ে আছে। এদিকে আকাশ একদম হতবাক হয়ে গেছে রশিদ হোসেনের কথা শুনে। ইমা যে প্রেগনেন্ট এটা আমার ছেলেকে বিয়ের পরে বলেছে। আর আমার ছেলে তো একটা পাগল, ওই বেদব মেয়েটাকে ছেড়ে দেওয়া বাদ দিয়ে তার বাচ্চার দায়িত্ব নিবে বলেছে। আমি এই কথা যখন জানতে পারলাম, আমি আমার ছেলেকে বলেছিলাম ইমাকে ছেড়ে দিতে, কিন্তু আমার ছেলে আমার কথা না শুনে আমাকে আরো 4টা কথা শুনিয়ে ইমামকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। আজ ওদের কারণে আমার ছেলে আর পৃথিবীতে নেই। ওরা 2 মা মেয়ে আমার ছেলে জীবনটা নিয়ে নিল। ঈশান যেন একদম থম মেরে গেছে, কোনো কথা বলছে না। আকাশ ঈশানের চেহারা দেখে বুঝতে পারে, আর দেরি না করে রশিদ সাহেবকে বলল, আঙ্কেল এই চেকটা রাখুন, আর আমরা এখন উঠি, আমাদের আরেকটা কাজ আছে। রশিদ আকাশের হাত থেকে চেকটা নিল। আকাশ ঈশানের দিকে তাকিয়ে বলল, স্যার চলুন। ঈশান কোনো কথা বলল না, আস্তে করে উঠে চলে গেল। আকাশ গাড়ির দরজা খুলে দিলে ঈশান গাড়ির ভেতর উঠে বসে। তারপর আকাশ ঈশানকে নিয়ে সেখান থেকে চলে যায়। ঈশানের কানে শুধু রশিদ হোসেনের বলা কথাগুলো বাজছে। নিস্তব্ধে চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগে ঈশানের। আকাশ গাড়ির ভেতর লুকিং গ্লাস দিয়ে দেখে ঈশান কাঁদছে। আকাশ একটা ফাঁকা জায়গায় গাড়ি থামাই এবং গাড়ি থেকে বের হয়ে ঈশানের কাছে এসে বসে। ঈশান কান্না ভরা চোখে আকাশের দিকে তাকিয়ে বলে, কেন আকাশ, আমার সাথে এমন কেন করলো? কেন আমাকে সত্যিটা বললো না? কেন লুকিয়ে গেল সবকিছু? স্যার বলতেই ঈশান আকাশকে ঝাপটে ধরে জোরে জোরে কান্নায় ভেঙে পড়ে। আমি একজন বাবা, আমার সন্তান অন্য কারো পরিচয়ে বড় হয়েছে, কিন্তু আমার কাছে এত বড় একটা সত্যি লুকিয়েছে। আমি কি এত খারাপ আকাশ যে আমাকে এই কথা বলতে পারলো না? ইমা, ইসমা, ইসমা আমার মেয়ে, আমার মেয়ে ইসমা। স্যার শান্ত হন। কিছুক্ষণ পর ঈশান নিজেকে শান্ত করলো। আকাশ বলে, স্যার বিকেল হয়ে এসেছে, বিয়েতে যাব না, আমার কিছু ভালো লাগছে না, আমাকে একটু বাড়ি নিয়ে যাবে? ওকে স্যার। ইমা ঘড়ির দিকে তাকিয়ে বলল, 5টা বাজে, ঈশান এখনো আসলো না। বিয়ে তো শেষ, আর 1 ঘন্টা পর বরযাত্রীরা রুহিকে নিয়ে চলেও যাবে। এক কাজ করি, ঈশানকে আরেকটাবার কল করি। ইমা ঈশানকে আবার কল করলো। ঈশান বসে ড্রিঙ্ক করছে। ইমার কল দেখে ঈশান চোখে পানি টলটল করতে লাগে। ঈশান রেগে কল কেটে দেয় এবং ঢকঢক করে মদ পান করতে লাগে। এদিকে ইমা ঈশানের কল কেটে দেওয়া দেখে অবাক হয়ে বলে, এই ছেলেটার আবার কি হলো? রাত 9টা। ইমার কেমন যেন মনটা ঘাবড়াচ্ছে। ইমা বসে শুয়ে কোনোভাবে শান্তি পাচ্ছে না। ইসমা ইমার কাছে এসে বলল, আম্মু আমার ঘুম পেয়েছে। চলো তোমাকে ঘুম পাড়িয়ে দিই মামুনি। ইমা ইসমাকে নিয়ে রুমে আসে এবং ইসমাকে ঘুম পাড়াতে লাগে।
এমন সময় ইমার ফোনে কল আসে। ইমা ফোন হাতে নিয়ে দেখে ঈশান কল করেছে। ইমা তাড়াতাড়ি ফোন রিসিভ করে কানে ধরে। হ্যালো ঈশান। ঈশান একটু মাতাল কণ্ঠে বলল, কোথায় আছো? বাসায় আছি, তুমি কোথায়? ঈশান ইমার কথার জবাব না দিয়ে বলল, 2 ঘন্টার মধ্যে আমি আসছি, তোমার সাথে কথা আছে।